ইতিহাস এই শব্দের মধ্যে লুকিয়ে আছে গভীর অভিব্যক্তি। ইতিহাস কি, কাকে আমরা ইতিহাস বলবো, এই বিষয় নিয়ে কোনো তাত্ত্বিক আলোচনা যাচ্ছি না। কিন্তু ইতিহাসের চোরাপথ গলি দিয়ে ঘুরতে ঘুরতে কখনো আপনারও মনে হতে পারে যে ইতিহাস আপনি এতদিন ধরে জেনে এসেছেন, যা আপনাকে জানানো হয়েছে সবটা সত্যি তো। আসলে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এক একটা ঘটনাকে দেখার দৃষ্টিভঙ্গি মানুষের বদলে যায়। ইতিহাসের বহু চোরাপথ থাকে, গলিপথ থাকে, সাদা দৃষ্টিতে যেগুলোকে আমরা দেখতে পাই না। একটু গভীরভাবে দেখলে বুঝতে পারবেন হয়তো যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা ঘটার পেছনে অনেক কারণ ছিল, যে কারণগুলো না থাকলে হয়তো ইতিহাসটা অন্যরকম হতে পারত। কিংবা ইতিহাসের বিচার করতে গিয়ে যাকে আপনি দোষী বলে সাব্যস্ত করছেন বা যার গলায় আপনি জয়ের মালা পরিয়ে দিচ্ছেন, আসলে পরিস্থিতি এমন ছিল যে হয় তাকে অপরাধী, না হয় তাকে নায়ক করে তুলেছে। এতে সেই ব্যক্তির কোনো হাতই ছিল না। ঠিক এরকমই একজন চরিত্র মির্জাফর। ইতিহাস 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 ইতিহাসের ছত্রে ছত্রে লেখা নানান কাহিনী। কতকটা ইতিহাস পুরনো হয়ে গিয়েছে, কতকটা ইতিহাস আবার নতুন রূপেই আমাদের সামনে উঠে আসে বারবার। আমি রয়েছি সেই নবাবের ভূমি মুর্শিদাবাদ। বহু প্রাচীন সময়ের এই ইতিহাস মুর্শিদাবাদের সিরাজদৌলার সেই ইতিহাস, এবং সেখানে একটা নাম বারবার উঠে আসে, মির্জাফর। আর মির্জাফর নামটা নিলেই আপনারা জানেন প্রথম যে শব্দটা মাথায় আসে তা হলো বিশ্বাসঘাতক। মির্জাফরের ইতিহাসের সঙ্গে জুড়ে রয়েছে এই বিশ্বাসঘাতকতার ইতিহাস। কিন্তু ওই যে বললাম, অনেক পুরনো ইতিহাসের মাঝেও কিছু নতুন ইতিহাস সামনে উঠে আসে, যা সেই ইতিহাসের পাতা থেকেই উঠে এসেছে। মির্জাফর কি সত্যি বিশ্বাসঘাতক ছিলেন, নাকি মির্জাফরের সঙ্গেও ঘটেছিল এমন কিছু ঘটনা যা পরবর্তীকালে ইতিহাস তাকে বিশ্বাসঘাতক বানিয়ে দিয়েছে? শুধুমাত্র মুর্শিদাবাদে এসেছিলাম মির্জাফরের সমাধিতে সেই ইতিহাসকে খুঁজতেই। আপনাদের সঙ্গে এই ভিডিও যখন শেয়ার করছি, আমার মনেও প্রশ্ন জাগছে যে সত্যি এই মির্জাফর আজ থেকে এত শতক আগে এই মুর্শিদাবাদের মাটিতে যা করে গিয়েছেন, সেটা কি সিরাজদৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা ছিল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইতিহাস? আজকের এই ভিডিওতে চলুন সেটাই খুঁজে দেখি, মির্জাফর কি সত্যি বিশ্বাসঘাতক? নামটা শুনেই একটা মাত্র ভাবই আমাদের মনে আসে, বিশ্বাসঘাতক, বেঈমান। বেঈমানি আর মির্জাফর যেন দুটো সমার্থক শব্দ। কিন্তু কে ছিলেন এই মির্জাফর? সত্যিই কি তিনি বেঈমানি করেছেন? দীর্ঘদিন ধরে বাংলার ইতিহাসে তাই নিয়ে বহু আলোচনা হয়েছে। মানুষ কিন্তু আজও মির্জাফর নামটাকে বেঈমানির সমার্থক বলেই মনে করেন। ঐতিহাসিক রজতকান্ত রায়, সুশীল চৌধুরী, নিখিলনাথ রায়, যদুনাথ সরকার, ভূপেন্দ্রনাথ দত্ত, নিহার রঞ্জন রায়ের মতন ঐতিহাসিকরা এই বিষয় নিয়ে বহু আলোচনা করেছেন। এমনকি বহু আলোচনা হয়েছে সিরাজউদ্দৌলাকে নিয়ে। সিরাজউদ্দৌলা মানুষ হিসাবে কেমন ছিলেন, তাকে যতটা নায়ক করে তোলা হয়, প্রকৃতই সিরাজউদ্দৌলা সেরকম মানুষ ছিলেন কিনা, এ নিয়েও বহু আলোচনা হয়েছে। বাংলার ইতিহাসে এ কথাও বারবার উঠে এসেছে। সিরাজের ঔদ্ধত্য, সিরাজের চারিত্রিক দোষ, সিরাজের নিজের আমত্তদের সাথে, নিজের সভার পারিষদদের সাথে খারাপ ব্যবহার অনিবার্যভাবে বয়ে এনেছিল পলাশির যুদ্ধের করুণ পরিণতি। অনেকেই বলেন আসলে তার দুর্ব্যবহারেই মির্জাফরকে সরে যেতে হয়েছিল। তার দুর্ব্যবহারেই সেই সময়কার সবচেয়ে বড় ধনপতি জগৎ শেঠ তার উপর ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি প্রকাশ্য রাজসভায় জগৎ শেঠকে নাকি চড় মেরেছিলেন। এখন এই ঐতিহাসিক তথ্যগুলোর পক্ষে যেমন বহু ঐতিহাসিকরা বলেছেন, বিপক্ষেও বহু ঐতিহাসিক বলেছেন। সিরাজকে বহু ঐতিহাসিক নায়ক করেছেন, সিরাজকে বহু ঐতিহাসিক খলনায়কও করেছেন। সেই রকমই মির্জাফর চরিত্রটা, তাকেও বহু মানুষ নায়ক বানিয়েছেন। হয়তো একটু ভুল বলে ফেললাম, না, মানে মির্জাফরকে ঠিক নায়ক বানাননি, মির্জাফরকে অনেকে ট্র্যাজেডির হিরো বানিয়েছেন। ট্র্যাজেডির শিকার হতে হয়েছে তাকে। আবার অনেকে বলছেন না, মির্জাফর সত্যিই ছিলেন বিশ্বাসঘাতক। অনেকে আবার এও বলছেন শুধু মির্জাফরকে দোষী সাব্যস্ত করা কেন, এর পেছনে তো ব্রিটিশ ষড়যন্ত্র ছিলই। তার সঙ্গে রায়দুর্লভ, উমিচাঁদ, জগৎ শেঠ, ঘসিটি বেগম, তাদের হাতও তো কিছু কম ছিল না। মহারাজা নন্দকুমারও তো কম ষড়যন্ত্র করেননি। তাহলে তাদেরকে কেন বিশ্বাসঘাতকতার শিরোপা না পরিয়ে সমস্ত বিশ্বাসঘাতকতার দায় শুধুমাত্র মির্জাফরের ওপরই ঠেলে দেওয়া হবে? দেখুন, আমরা এখানে ইতিহাসের বিচার করব, ইতিহাসকে নিজেদের মতন করে ব্যাখ্যা করব বলে বসিনি। আমরা কিছু পার্সপেক্টিভ, আমরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা শুধু আপনাদের এটাই বোঝাতে চাই, আপনি যেটা জানেন তার পেছনেও এমন অনেক কিছু রয়ে গেছে যেগুলো
কোনো কারণে আমরা জানি না। সেগুলো জানার পর আপনি দেখবেন আপনার নিজের ইতিহাসকে দেখা, ইতিহাসকে ব্যাখ্যা করার চিন্তাটাই হয়তো পাল্টে গিয়েছে। আজকের এই এপিসোডে মির্জাফরকে নিয়ে এমনই কিছু খুঁজব, যদিও আপনারা অনেকেই মনে করতে পারেন এই বিষয়গুলো তো আমাদের জানা, কিন্তু আজকে আমরা এমন কয়েকটা জায়গা দেখব আর এমন দুজন মানুষের মুখোমুখি হব যারা সেই ঐতিহাসিক মুর্শিদাবাদ, জাফরগঞ্জ অঞ্চলের পুরনো ইতিহাসের সাক্ষ্য বহন করে আজও বেঁচে আছেন। তাদের শরীরে বইছে সেই সময়কার নবাবী যুগের পরিবারগুলোর রক্ত। তারাই আপনাদের সামনে ইতিহাসের এমন কিছু তথ্য বলবেন, যেই তথ্যগুলো হয়তো আপনাদের ইতিহাস দেখার দৃষ্টিভঙ্গিকেই পাল্টে দিতে পারে। বলা তো যায় না, ইতিহাসে সে কবর খুঁড়ে হয়তো বেরিয়ে পড়তে পারে বড়সড় কোনো কেউটে। আসুন না আজকে ফিরে দেখি একবার সেই ইতিহাসকে। নবাব মির্জাফরের কবর। পাবলিক এনাকে মির্জাফর বলে জানে। এনার আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুল্ক আহসামাদ দাওলা, নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জাং নবাব নাজিম অফ বেঙ্গল। নাজিম শব্দটা যে দিয়া আছে, যিনারা গদিতে বসে নবাবি করেছিলেন ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম টাইটেলটা। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মির্জাফর মারা গিয়েছিলেন। ইনি নবাবি করেছিলেন 5 বছর। 1757 সালে বসলেন, 1760 সালে ইনি নেমে গেলেন। 3 বছর নবাবি করার পরে 1760 সালে ইনার জামাই বসলেন মীর কাসিম। 3 বছর নবাবি করলেন ইনার জামাই। 1763-তে ইনার জামাই নেমে গেলেন। 1763 সালে ইনি দ্বিতীয়বার আবার বসলেন। লাস্টে 2 বছর করলেন, ফার্স্টে 3 বছর, টোটাল 5 বছর। দুই পাশে ওনার 2 কাকা, নাজাফ খান, নাজাফি খান, নবাব মির্জাফর কবর। নবাব মির্জাফর কিন্তু উনি এখানকার ছেলে না। ইনার যে বাবা ছিল হুসাইন নাজাফি, উনি ছিলেন ইরাকের। ইরাক থেকে 1600 সালে এসেছিলেন দিল্লিতে মুঘল সম্রাটের সময়। তো মুঘল বাদশারা মির্জাফরের বাবাকে খুব শ্রদ্ধা করেছিলেন। তো সম্রাট অরঙ্গজেবের যে ছেলে ছিল দারা শিকোর যে মেয়ে ছিল নাজিমুন্নিসা বেগম, দারা শিকোর মেয়ের সঙ্গে মির্জাফরের বাবার বিয়ে হলো দিল্লিতে। মির্জাফরের বাবা ভারতবর্ষে বসবাস করতে লাগলেন। নবাব মির্জাফর যখন বড় হলেন, বড় হয়ে গভর্নর হয়ে উড়িষ্যায় এসেছিলেন, তখন এখানকার নবাব হচ্ছে, ভরপুর নবাব হচ্ছে আলীবর্দী খান, সিরাজের দাদু। তা আলীবর্দী খান নিজের গদিটা সামলাতে পারতেন না মারাঠাদের অত্যাচারে। তা আলীবর্দী খান শুনতে পেলেন কি নবাব মির্জাফর উড়িষ্যায় আছে। আলীবর্দী খান উড়িষ্যা থেকে নবাব মির্জাফরকে এখানে নিয়ে আসলেন। যখন আলীবর্দী খান ইনাকে নিয়ে আসলেন, আলীবর্দী খানের একটা বোন ছিল শাহা খানম। আলীবর্দী খান নিজের বোনের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। নবাব মির্জাফর এখানে বসবাস করতে লাগলেন। তো সবাই বলে না মির্জাফরের বাড়ি বেঈমানের বাড়ি, কিন্তু মির্জাফর তো এখানকার জামাই, ওনার এখানে কিছু নাই, যা করেছে ওনার বংশধর। যে বাড়িটা ছিল রুশমহল, শীশমহল, মতিমহল, তো ওটা হচ্ছে আলীবর্দী খানের বাড়ি। যখন নিজের বোনের সঙ্গে বিয়ে দিল আলীবর্দী খান, তো বাড়িটা গিফট করলো কি আমার জামাই বোন থাকবে। আলীবর্দী খানের 3টে মেয়ে, ঘসিটি বেগম, মমিনা বেগম, আমিনা বেগম। তো 3টে মেয়ের, ঘসিটি বেগমের কোনো ছেলে ছিল না। তো আমিনা বেগমের যে সিরাজের মা, সিরাজের 2 ভাই, সিরাজ আর একরামউদ্দৌলা। তো ঘসিটি বেগম নিজের বোনকে বলেছিলেন কি আমি একটা বাচ্চা নিব, আমি ওকে লালন পালন করব, আমার কোনো সন্তান নাই। আলীবর্দী খান ঘসিটি বেগম আমিনা বেগমের কাছ থেকে, নিজের বোনের কাছ থেকে ছেলে নিল। যখন এরা বড় হলো, তখন আলীবর্দী খান সিরাজকেই ভালোবাসত, আরও 2টোর নাতিকে কেন ভালোবাসত না। সিরাজকে এই জন্যে ভালোবাসত, সিরাজ যখন জন্ম নিয়েছিল তো আলীবর্দী খান উপরাজ্যপাল হয়েছিলেন পাটনার। সেই জন্যে তার আগে মির্জাফর কিন্তু আলীবর্দী খানের গদি সামলাতেন। আলীবর্দী খানের সময়ে
রায়দুল্লভ ছিল প্রধানমন্ত্রী, হেড সেনাপতি ইনি। তো আলীবর্দী খান বলে গিয়েছিলেন নবাব মির্জাফরকে কি আমার যদি কিছু হয়ে যায় তো সিংহাসনে আপনি বসাবেন সিরাজকে। যখন আলীবর্দী খান মারা গেলেন তখন গদিটা নিয়ে লড়াই চলছিল। ঘসেটি বেগম বললেন কি আমার ছেলেকে বসাবো, একরামউদ্দৌলাকে। একরামউদ্দৌলা হচ্ছে বড়। তো নবাব মির্জাফর বললেন কি না, আপনার বাবা যে কথাটা দিয়েছে সে কথার খিলাফ করতে পারবো না। তো ইনাদেরকে যত নবাবী বসানো হতো সব মুঘল দরবার থেকে। তো ঘসেটি বেগম আর জগৎ শেঠরা এরা চলে গেল দিল্লি। দিল্লিতে মুঘল দরবারের কাছে বলল কি আমার ছেলেকে আমি সিংহাসনে বসাতে চাই। তো ওখান থেকে অর্ডার হলো কি আপনি বাংলায় যান, নবাব মির্জাফর যা করবে সেটাই হবে। যখন ঘসেটি বেগম এখানে আসলেন, নবাব মির্জাফর 1756 সালে সিরাজের হাত ধরে সিংহাসনে বসিয়ে নবাব মির্জাফর একটা ঘোষণা করলেন কি আজ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজ হলো। সিরাজ যেরকম বসলো গদিতে, উনি কিন্তু বেপরোয়া হয়ে গেলেন, বড় বড় অফিসারদেরকে নামিয়ে দিলেন। প্রধান সেনাপতি পদ থেকে ইনাকে নামিয়ে দিলেন মির্জাফরকে। ইনার কিন্তু আর কোনো পাওয়ার থাকলো না। আপনাকে চাকরি থেকে সরিয়ে দিলে আর আপনার কোনো পাওয়ার থাকলো না। রায়দুল্লভকে পদ থেকে সরিয়ে দিলেন। সিরাজ সেখানে দুটো পোস্ট দিয়েছিল ওনার শালাকে, মোহনলালকে। এক প্রধানমন্ত্রী বানিয়েছিল আর একটা প্রধান সেনাপতি বানিয়েছিল। তো মোহনলাল কি জানবে? এই করার পরে নিজের মাসিকে ঘসেটি বেগমকে বন্দি করে দিল মতিঝিলে। উনার যা ধন সম্পত্তি ছিল সেটা নিজের ক্যাপচারে করে নিল। ঘসেটি বেগমের রাগ কি আমার বাবার কাছে থেকে আমার কথা শুনলো না, ইতিহাস তৈরি হতে লেগে গেল, কি বেঈমান হয়ে গেল উনি। ঘসেটি বেগম কী করলেন, লর্ড ক্লেভদের সঙ্গে হাত মিলিয়েলেন, ওয়ারেন হেস্টিংসদের সঙ্গে, ব্রিটিশদের সঙ্গে, কি ইতিহাস তৈরি করো, রাইটারদেরকে যেভাবে বলছে সেভাবে করছে। কিন্তু হিন্দুস্তানের যে রাইটারগুলো আছে, হিন্দু রাইটারগুলো, ইনার ইতিহাস তৈরি করেছিল কি নবাব মির্জাফর বেঈমান ছিল না। ঘসেটি বেগমকে বন্দি করার পরে এখান থেকে চলে যায় উড়িষ্যা সিরাজদৌল্লা। উড়িষ্যাতে একটা যুদ্ধ হয়, পূর্ণিয়ার যুদ্ধ, নিজের ভাইয়ের সঙ্গে, একরামউদ্দৌলার সঙ্গে। একরামউদ্দৌলাকে ওখানে হত্যা করে, নিজের ভাইকে ওখান থেকে হত্যা করে এখানে আসে। এখানে আসার পরে জগৎ শেঠের বাড়ি যায় সিরাজ। যত দোষ করছে সব ঘাড়ে পড়ছে এনার। সিরাজ যখন চলে যায় জগৎ শেঠের বাড়ি, জগৎ শেঠকে বললেন কি 2 কোটি টাকা দরকার। জগৎ শেঠ বললেন কি আমার এখন সাঁকাতে পয়সা নেই, ট্যাক্সালও নাই, আপনাকে কিছুদিন পরে দেওয়া হবে। তো সিরাজ একটু উগ্র মিজাজের ছেলে, ও কিন্তু কথাটা সহ্য করতে পারলো না। জগৎ শেঠকে ভরার দরবারে চড় মেরে বন্দি করে রেখেছিল 2-3 ঘন্টা। নবাব মির্জাফর বললেন কি তুমি এই ধরনের কাজ করিও না। যখনই ইনি বললেন তো ইনার বাড়িতে অ্যাটাক করে নিল। সিরাজ বলল নিজের সেনাকে যে বিল্ডিং উড়িয়ে দাও মির্জাফরের। ইনি ঘাবড়িয়ে গেলেন। তখন মিরন কই, মিরন তো এখানে নাই, ও তো ব্রিটিশের সঙ্গে লড়াই করছে রাজমহল বিহারে। ইনি ঘাবড়িয়ে গেলেন, 4 ছেলে পেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে ঘাবড়িয়ে গেলেন কে এত উগ্র মিজাজের ছেলে, এ তো আমার বিল্ডিংটা উড়িয়ে দিবে, এখন কি করা যায়। ইনার যখন সেনা শুনলেন কি আমার হেড কমান্ডারকে ধরে রেখেছে, ইনার সেনা এসে ইনাকে ছাড়লেন। তো ইনি বললেন জগৎ শেঠকে ছাড়ো গে। যখন জগৎ শেঠকে ছাড়লো, জগৎ শেঠের নাম, আসল নাম ছিল ফাতে চাঁদ। জগৎ শেঠকে যখন ছেড়েছিল, জগৎ শেঠ একটা প্রতিজ্ঞা করেছিল ওইখানে কি চড়ের বদলা লিবই। তো সবাই বলে কি পলাশির যুদ্ধতে ইনি দাঁড়িয়েছিলেন। হ্যাঁ ইনি দাঁড়িয়েছিলেন, জগৎ শেঠরা দাঁড়িয়েছিল। ইনার তো পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, ইনার তো পাওয়ার নাই। সিরাজ তো বলে দিয়েছিল পলাশির যুদ্ধতে কি আপনি ওখানে কোনো কথাই বলবেন না, দাঁড়িয়েই থাকবেন। তো তাও ইনি মানে সাপোর্ট করেছিলেন সিরাজকে। 22 জুনে নামাজ পড়লেন কাটরা মসজিদে,
নবাব মির্জাফর 21 জুনে নমাজ পড়লেন, 22 জুনে 1500 সেনা নিয়ে গেছিলেন পলাশির যুদ্ধতে, নাও নিয়ে যেতে পারতেন, এনার কিন্তু চাকরি নাই, তাও সাপোর্ট করেছিলেন। 23 জুনে তখন যুদ্ধটা হবার কথা ছিল না, একটা রাজা ব্রিটিশের সঙ্গে নবাব মির্জাফর এদের সঙ্গে একটা আলোচনা হচ্ছে, তখন ঝড় বৃষ্টি আসার কথা, তো যে আজকে যুদ্ধটা রুখে দেওয়া যাক। এই কথা হতে হতে আগে সিরাজের লোক ব্রিটিশদেরকে গুলি চালিয়ে দিল ফার্সিরা। পলাশির যুদ্ধ যখন হেরে গেল, সিরাজ হেরে গিয়ে পলাশি থেকে নিজের বাড়ি যায় মনসুরগঞ্জ প্যালেসে, ওই পারে ওনার বাড়ি। মনসুরগঞ্জ প্যালেসে যায়, বোরখা পরে নিজের ফ্যামিলিকে নিয়ে নৌকাতে করে রাবানা দিয়ে দেয় পাটনার দিকে। ওনার দাদুর বাড়ি পাটনা। যখন পাটনার দিকে রাবানা লায় তখন দনসা ফকিরের জায়গায় উঠে, কিন্তু দনসা ফকির কিন্তু সিরাজকে দেখে চিনে নিল নিচে থেকে উপর দেখে। দনসা ফকির বলছে কি, আরে এটা তো সিরাজ সোনার জুতো দেখে। তখন তো ব্রিটিশরা ওইখানে আছে, রাজমহল বিহার। ব্রিটিশদের কাছে খবর চলে গেল, ব্রিটিশরা কিন্তু ওখান থেকে সিরাজকে ধরে আনলো, কিন্তু ব্রিটিশরা ওখানেই মেরে দিতে পারত। এরাও ছুটাছুটি করছে, সিরাজ কোথায় গেল। সিরাজকে যখন ধরে আনলো, নিয়ে এসে সিরাজের বাড়িতে একটা গুপ্ত ঘর ছিল ওর প্যালেসে, হিরাজিল প্যালেসে। হিরাজিল তো ওনার বাড়ি নাম না, একটা ঝিলের নাম ছিল হিরাজিল। ওনার বাড়ির নাম ছিল মনসুরগঞ্জ। সিরাজকে বন্দি করে দিল 6 দিন, পলাশির 6 দিন বেঁচে ছিল সিরাজ। সিরাজকে বন্দি করে দিল। এবার ব্রিটিশ রাজারা বসে ওখানে একটা সিলেক্ট হচ্ছে কি গদিটার হেসনেস করা যায়, সিংহাসনে কাকে বসানো হবে। তো ব্রিটিশরা বললো কি ইয়ার লতিফকে বসান। জগৎ সেটা বললো না, ইয়ার লতিফকে বসানো হবে না, নবাব মির্জাফরকে বসান। 29 জুন 1757 সালে ব্রিটিশে ইনার হাত ধরে সিংহাসনে বসালেন। তো সিংহাসনে তো একটা হেসনেস হয়ে গেল। এবার ওখানে বলছেন সব রাজা ব্রিটিশরা নবাব মির্জাফরকে কি সিংহাসনের তো চুক্তি হয়ে গেল, সিরাজকে নিয়ে কি করা যাবে। নবাব মির্জাফর বললেন কি, সিরাজকে যেখান থেকে আপনারা ধরে এনেছেন সেইখানে রেখে আসেন পাটনাতে, ওর যা অধিকার আছে সেটা পাবে। এই কথাটা বলে ইনি চলে এলেন নিজের বাড়ি। এবার জগৎ শেঠদের তো রাগ তো এরকমই ছিল, ব্রিটিশদের এরকমই রাগ, ফুটে নিয়ে মেরেছিল ব্রিটিশদেরকে। তো এখন জগৎ শেঠ ব্রিটিশরা একটা আলোচনা করছে, নবাব মির্জাফর আর সিরাজদৌল্লা এরা একই রিলেটিভ। যদি নবাব মির্জাফর সিংহাসন ঘুরিয়ে সিরাজকে দিয়ে দেয়, আরেক বিপদে পড়ে যাব। তো রাতে রাত যাত্রা বের করে সিরাজের ভ্যান্টালিটার খুলে সিরাজকে ব্রিটিশরা গুলি করে মেরে দিল। ইনি যেদিন বসলেন, ইতিহাস এনার জন্য তৈরি হয়ে গেল কি সিংহাসনের লোভে সিরাজকে মেরে দিল। এক ইতিহাস তখনকার দিনে বেচা কিনা হয়েছে সিরাজ মির্জাফরকে নিয়ে, আর এক ইতিহাস যেটা আছে ওটা অনেক লোকই জানে না কি সত্য ঘটনাটা কি। এর আগে আপনাকে বললাম হিন্দুস্তানের যে রাইটারগুলো, বড় বড় রাইটার, অতুল চন্দ্র রায়, এরা যে লিখেছিল সেই বইগুলো এখনও বের হয়নি। এই বইগুলো হচ্ছে আপনার হাজারদুয়ারির লাইব্রেরির মধ্যে আছে, সব ফার্সিয়ান বই আছে। 2টো বই কলেজ স্ট্রিটে পাওয়া যাবে, এক অগ্নিশিখা আর এক বিচিত্র মুর্শিদাবাদ, নাজিম অফ বেঙ্গল ইংলিশে বললে। ওই বইগুলো 2টো বই আপনি দেখবেন, এবার ইতিহাস আপনি ছানবিন করে দেবেন। তোমার এই যে তথ্যগুলো দিচ্ছ তার সোর্স কি আছে? এটা দেখুন, আমি কিছুটা পড়ে, ইতিহাস যেটা আছে কিছুটা পড়ে আমি করেছি, আর যেটা আমার বাবা দাদুরা, আমি এখানে 4 পুরুষ ধরে চাকরি করছি, আমার দাদু, বাবা, কাকা, তারপরে আমি। মুর্শিদ কুলি খাঁ থেকে যে নবাবী আমল শুরু হয়েছিল, তারপর 3টে ধারায় তা বিভক্ত হয়েছে, আপনারা জানেন, মুর্শিদাবাদের নবাবরা। এবং তারপরে একদম শেষ, যদি আমি এখন যার সামনে বসে রয়েছি,
আপনার নামটা একটুখানি প্রথমে জানবো। আপনি হচ্ছেন এই মুহূর্তে মুর্শিদাবাদের শেষ নবাব। আপনার নাম? আমার নাম সৈয়দ মোহাম্মদ রাজা আলী মির্জা, কিন্তু একটা কোম্পানির যুগ বড় নাম বড় ভাষণ শুনতে চায় না, তাই আমার নাম হচ্ছে ছোটে নবাব। ছোটে নবাব বলে আপনাকে সবাই চেনে। যখন বলবেন সব আমাকে চিনে। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছ থেকে, যে এই যে মির্জাফর তিনিও নবাব ছিলেন মুর্শিদাবাদের, আপনি কি নবাব ওনার ঘরানারই? হ্যাঁ, আমি মানে 15 জেনারেশন। এটা আমি অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে মির্জাফরের সাথে অনেক অন্যায় করেছেন সিরাজদৌল্লা, এবং সে কারণেই তিনি ব্যাটল অফ পলাশিতে নিষ্ক্রিয় হয়েছিল, এবং সেটাই তো তার বিরুদ্ধে অভিযোগ। এইটা কি ইতিহাসটা কি, যে তার সাথে কি অন্যায় করা হয়েছিল? কিছু না, এত খুব আদম নবাব ছিলেন। একবার উনি মির্জাফরকে মেরেছিলেন, একবার থাপ্পড় মেরেছিলেন। আচ্ছা, হ্যাঁ সিরাজদৌল্লা। হ্যাঁ, আচ্ছা কিন্তু মারা পরেও শাহজাদ কিন্তু মির্জাফর এনাকে সম্মান করতো। আচ্ছা, যখন মা জানতে চায় তখন মির্জাফরকে ডাকে, এনাকে ডাকে, থেকে বলে তুমি মাফি চাও, বুঝলো কেন হাত তুলবা, উনি মাফি চেয়েছেন। আচ্ছা, মির্জাফর বিশ্বাসঘাতক, এটা তো বারবার শুনতে হচ্ছে। এটা শুনতে কেমন লাগে? দেখেন, ব্যাপার হলো এই কথাটা অনেকদিন ধরে চলছে। অ্যাকচুয়ালি আমাকে বলি আল্লাহ খাঁ, এই আমি মনে ছবি রেখেছি সাজদাবা, আমাকে প্রশ্ন করে আপনি তো বিশ্বাসঘাতক, আপনি মির্জাফরের বিলংস করেন ওখানে থাকে, এর ছবি কেন লাগিয়েছেন? তা আমার কানে লাগিয়েছে, একটা কারণ আছে, কানে কারণ আছে, আমার না, এই ইতিহাসে কারণটা আছে। কী কারণ? আল্লাহ খাঁ নিজের দায়িত্বে সাজদাবাকে স্বাধীন নবাব বলে ডিক্লেয়ার করে দিল, বেঙ্গল ওড়িশা নবাব কে হবে? নবাব সাজদাবা হয়ে গেল। হ্যাঁ, এবার যখন এখানে এই সাইডে কোম্পানি আসলো, রবার্ট ক্লাইভেরাও, বলিং হাস্টিং আসলো, এই সাজদাবাটি চিঠি করলো কি নবাব আমি এখানে একটা কোম্পানি করতে চাই, আপনি অনুমতি চাই। তো উনি বলেন কি 7 days থাকো, আমি আমার নানার সঙ্গে আলোচনা করি, হ্যাঁ তোমাকে তারপর তোমাকে জানাবো। নানাকে বললেন কি না, ওরা এখানে একটা কোম্পানি এখানে করার ইচ্ছা আছে, আপনি কী বলছেন? না না, খবরদার, ওদেরকে এখানে ঢুকাবো না, তুমি যদি এখানে ঢুকাবা তো মির্জাফররা এই ইংরেজের হাতে কাঠপুদ্ধ হয়ে যাওয়া, ওরা যা বলবে তোমাকে শুনতে হবে। তো উনি চিঠির উত্তর ওকে দিয়ে পাঠালেন রবার্ট ক্লাইভকে, আমি এটা আমার মত নাই, আমি এখানে করতে দেবো না, হয়ে গেল শেষ। এবার হলো কি, মির্জাফরকে অ্যাপয়েন্ট করলো অ্যাজ এ মানে কমান্ডার চিফ ব্যাটল অফ দ্য প্লাসি। যখন উনি কমান্ডার হয়ে এখানে আসলেন তখন একটা বিবেক দাঁড়ালো। কী বিবেক দাঁড়ালো? সাহেবদার একটা পিসি ছিলেন, খালা, যাকে বলে খালা, হ্যাঁ, ঘাসিরি বেগম। ঘাসিরি বেগম তার ছিল কি আমার ছেলে নবাব হয়, একরামউদ্দৌলা। কেন এনার সম্বন্ধে একটু শখিন লোক ছিল, এনার সময় একটু দুর্নীতি ছিল, ওই দুর্নীতিকে সামনে রেখে ও বলেছিল যে আমার ছেলে নবাব হয়। যখন রবার্ট ক্লাইভরা জানতা ওর সঙ্গে এনার সঙ্গে যখন কোঅর্ডিনেশন হলো না, এই কথা মানলেন না, তো রবার্ট ক্লাইভ আর ওরা ঘাসিরিকে হাত করলো। আপনি মধুঝিল গিয়েছেন? মধুঝিল গিয়েছেন? ওই মধুঝিলে একটা কনফারেন্স রুম ছিল, খুব বিরাট। হ্যাঁ, ঘাসিরি বেগম একটা রাত্রি সন্ধ্যাবেলা একটা মিটিং করলেন রবার্ট ক্লাইভকে দিয়ে, ওয়ারিং হাস্টিংকে দিয়ে, তারপরে জগৎ শেঠকে দিয়ে, আর সবকে দিয়ে উনি মিটিং করলেন অ্যাবাউট দ্য ব্যাটল অফ দ্য প্লাসি আর নবাব সিরাজদৌল্লাকে দিয়ে। হ্যাঁ, যখন মির্জাফর জানতে পায় ওই নবখান, যাকে বলে নবখান ধরি জাফরগঞ্জে, ওখান থেকে মির্জাফর গেলেন ঘাসিরি বেগমের প্রাসাদে, মধুঝিল গেলেন। আপনার শিবাদা বেগম, শিবাদা বেগম ও খবর দেন, বেগম যখন আসলেন তো উনি উঠে সালাম করলেন। কী হলো, আপনি এখানে কেন আসলেন? বেগম সাহেব, আপনি এত বড় মিটিং করলেন, আর হয়তো আমি কমান্ডার চিফ অফ দ্য ব্যাটেল হয়ে এখানে আমাকে পাঠিয়েছে, আর ব্যাটল অফ প্লাসির সম্বন্ধে সাহায্যের সম্বন্ধে মিটিং করেন, আপনি আমাকে ডাকলেন না? না, তোমার কোনো প্রয়োজন নাই। এই হলো একটা বিবেক। উনি চলে আসেন, যখন উনি চলে আসেন তখন আপনাকে সঠিক বলছি, যখন ব্যাটল অফ প্লাসি হয় তখন সাহেবদাদা ব্যাটল অফ প্লাসিকে দেখতে যায়, মাঠকে দেখতে যায়। তিনি ওকে হত্যা করে উনি মাঠকে দেখতে যান। তো উনি বললেন মির্জাফর, নবাব সাহেব আপনি চলে যান, আমি ব্যাটল অফ প্লাসি যার আমার কর্ম আছে আমি করবো, আমি তো কমান্ডার চিফ, কোথায় তোপ রাখবো, কোথায় গুলি রাখবো, কোথায় তোপ রাখবো, কোথায় গুলি চালাবো, কোথায় আমি আর্মি ইউজ করবো, এটা আমার কর্তা, আপনার কর্তা নাই। এই সময় সাহেবদাদা নিজের মাহিনে ফিরে যাচ্ছিল। সেই সময় ওই মাহিনগরের আগে এনাকে অ্যারেস্ট করা হলো।
হ্যাঁ ঘাসে দিয়ে দিলাম, আবার ওরা চক্রান্ত করলো ওরা ওনাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে ওনাকে হিরাজিল নিয়ে গেলো, বুঝলেন না। হিরাজিল আমরা একটা আমি চেষ্টা করছি, ওখানে সাহায্য করবো, ওনার মিশন করবো, আমরা লেগে আছি। ওখানে নিয়ে গেলো, 3 দিন পরে ওনাকে ওখানে হত্যা করলো। উনি মারা গেলেন। ওখানে মারা গেলেন তো ওরা কী করলো, ওই মির্জাফরের সাদে হ্যাঁ ডেড বডিকে ফেলে দিল। সকালে যখন মির্জাফর মারা গেলেন, দেখেন ডেড বডি রাখা আছে, তখন উনি ওনার মাকে জানালেন, আরে বেগম সাহেব আপনার ছেলেকে এরকম করে হত্যা করে আমার প্রাসাদে রেখে দিয়েছে, আমি যে করবো। ওনার মা বললেন কি তোমার যা ইচ্ছা তুমি করো। কারণ মির্জাফর ওনার সাহেবের মা ছিলেন, মারা খুব মানতেন, খুব সম্মান দিতেন, হ্যাঁ বুঝলেন না। তো উনি বলেন কি তোমার যা ইচ্ছা তুমি করো। তো মির্জাফর আপনার ওনাকে যে আমাদের যে হয় মানে কর্ম মানে লাস্ট মানে সূচিকর্ম, এই মির্জাফর করে সবকে দিয়ে এই গোলাপবাগে যে সাহেব বাবাকে মাঠে দিলেন। হয়ে গেল। এবার যখন সাহেব বাবা মারা গেল, তখন ওনারা কী করলো, মির্জাফরকে হাত করলো, ওরা বললো কি আপনাদের সিংহাসনে বসাচ্ছি, আপনি বসেন। আপনি দেখবেন ইতিহাসে এক জায়গায় মির্জাফরকে বসিয়ে ফের নামিয়ে দিয়েছে, ফের একবার বসালো, ফের নামিয়ে দিল, মীর কাসিম বসালো, হয়ে গেল। এই যে উঠালো আর বসালো, এটা কিন্তু ওনার পক্ষে হয়ে গেলো। তিনি আঙুলের সঙ্গে হাত মিলিয়ে এই সিংহাসনটা দিয়েছেন, ইনি বিশ্বাসঘাতক হলো। হ্যাঁ আচ্ছা, আমরা বিশ্বাসঘাতক আছি, ঠিক আছে, মানছি আমি। দোষ হচ্ছে আমার বাপ দাদার। শাহজাদা পরে 18টা নবাব নাওয়াজ করেছে, আপনি দেখবেন শাহজাদার ছবি দেখবেন। তো নবাবরা কেন দেখলেন না? শাহজাদা ওয়াজ রাইট, মির্জাফর ওয়াজ রং, মির্জাফর ওয়াজ রাইট, শাহজাদা ওয়াজ রং, কেন আপনি লিখলেন না? কে লিখছে? ওই রামপ্রসাদ এরা লিখছে। হ্যাঁ ওটা তো আমরা মেনে নিচ্ছি, আর কী করবো, চুপচাপ বসে আছি। আমার যখন নবাবি চলে গেলো আর সব গভর্নমেন্ট নিয়ে এলো, আমাকে অনেকগুলো প্রশ্ন করে, আপনাকে দুঃখ হয় না, আপনি কাঁদেন না? আমার বলা রাত্রিরে কাঁদে, কার সামনে কে আমার আঁসু বুঝবে, আমার যে কাঁদে কে শুনবে? হ্যাঁ কে খুঁক से दिन में उठती है, और हुक मैंने कि एक हुक से दिन में उठती है, एक दर्द जिगर में होता है, एक पेन है हमारे हाथे, एक हुक से दिन में उठती है, एक दर्द जिगर में होता है, मैं रातों उठ रोता हूँ जब सारा आलम सोता है। তখন আমি রাত্রিবেলা উঠি আর ইচ্ছা দামন হলো, আমি চলে গেলো, আমাদের সব কেড়ে নিল, তখন আমি एक हुक सी दिल में उठती है, एक दर्द जिगर में होता है, हम रात को उठ उठ रोते हैं जब सारा आलम सोता है। শুরুতেই বলেছিলাম ইতিহাসের অনেক পরত, নবাবের আজ সেই নবাবিয়ানা নেই। ইতিহাস পাল্টে গেছে। মুর্শিদাবাদ যে শুধু নবাবের শহর এমনটা বললে অন্যায় হবে, কারণ অতীতের বহু হিন্দু রাজত্ব এখানে রাজ করেছে। কনিষ্কের কর্ণ সুবর্ণের ধ্বংসাবশেষ আজও রয়েছে এই মুর্শিদাবাদে। ইতিহাস তার পরত বদলায়, শক্তিমানের জয় হয়, দুর্বলের হার। এখানে ঠিক ভুলের হিসেব করতে বসিনি আমরা শুধু ইতিহাসকে খুঁজতে এসেছিলাম। ইতিহাসকে খুঁজতে গিয়ে শুধু এটুকু বুঝতে পেরেছি, এটা শুধু ব্রিটিশের সাম্রাজ্যবাদের লড়াই ছিল না, লড়াই ছিল নবাবদের মধ্যেকার সাম্রাজ্য দখলেরও। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং আরেক নবাব মির্জাফরের মধ্যেকার লড়াইয়ের এক ঐতিহাসিক দলিল রেখে গিয়েছে এই মুর্শিদাবাদের প্রাচীন ইমারতগুলো। তাই ঠিক ভুলের পাতা না উল্টে এক ইতিহাসের পরম্পরা আপনাদের সামনে আজ নিয়ে এলাম। ভালো লাগলে আয়াম্বোসকে সঙ্গে রাখবেন এবং আগামী দিনে এই ধরনের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।